প্রতাপ চৌধুরী আমার বোনকে তুলে নিয়ে গিয়ে ওনাদের একটা গোপন ডেরায় বন্দি করে রাখে। পুলিশে জানাননি কেন? প্রতাপ চৌধুরীর ভয়ে তখন পুলিশও কাঁপত। মা, বাবা কোথায়? তুমি বাবাকে একবার এই ঘরে আসতে বলো, এক্ষুনি। কি হয়েছে রে অনির্বাণ? সকাল সকাল এমনভাবে চিল্লাচ্ছিস কেন? তুমি আগে বাবাকে ডাকো। আমি বাবার মুখ থেকে একটা সত্যি কথা জানতে চাই। যে বিশ্বাসটা নিয়ে এতদিন বেঁচে ছিলাম, আজ মনে হচ্ছে সেটাই ভেঙে পড়েছে। কি হয়েছে অনির্বাণ? তুমি জানো আমি এত চিৎকার চেঁচামেচি পছন্দ করি না। বলো, কি বলবে? এই ফাইলটা কি বাবা? এটা আমি ওই পুরনো লোহার ট্রাঙ্কের একদম নিচে খুঁজে পেয়েছি। 25 বছর আগের স্কুলের একটা অডিট ফাইল। চুপ করে থেকো না বাবা, উত্তর দাও। এই ফাইলে পরিষ্কার লেখা আছে 15 বছর আগে তুমি যখন শান্তিপুর হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলে, তখন স্কুলের তহবিল থেকে একটা বিশাল অঙ্কের টাকা জালিয়াতি করা হয়েছিল। আর নিচে প্রধান শিক্ষক হিসেবে সইটা তোমার। কি বলছিস বাবা তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? ওনার মতো মানুষকে পুরো সমাজ মাথায় করে রাখে, আর তুই তোর নিজের বাবাকে চোর বলছিস? আমি বলছি না মা, এই সরকারি কাগজটা বলছে। যাকে সারা জীবন আমরা সবচেয়ে বড় আদর্শ ভেবেছি, সে আসলে একটা চোর। স্কুলের গরিব বাচ্চাদের ফান্ডের টাকা তুমি নিজের পকেটে পুড়েছিলে বাবা। দেখো অনির্বাণ, তোমার যা মনে হচ্ছে তুমি ভাবতেই পারো। হ্যাঁ, এই সইটা আমারই। আর ওই ফাইলে যা লেখা আছে তাও মিথ্যে নয়। কেন করলে এমন? একটা বারও তোমার বিবেকে বাঁধেনি? নিজের অপরাধ ঢাকতে গিয়ে একটা মস্ত বড় মিথ্যের আশ্রয় নিয়েছিলে তুমি। তোমার এই একটা কাজ আমার সব বিশ্বাস ভেঙে দিল বাবা। আমি বন্ধুদের কাছে বুক ফুলিয়ে বলতাম আমার বাবা কোনো দিন কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আজ আমার নিজেকেই অপরাধী মনে হচ্ছে। থাম বাবা, ওনার নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা ছিল। 45 বছর ওনার সাথে সংসার করছি, আমি ওনাকে চিনি। ওনার সততা একটা কাগজের সই দিয়ে বিচার করা যায় না। যতই কারণ থাকুক মা, চুরি তো চুরি। অন্তত ওনার মতো মানুষের থেকে আমি এই সাফাই আশা করিনি। দেখলে তো, বলার মতো একটা কথাও নেই ওনার। অনির্বাণ, তুই না খেয়ে রাতের বেলায় এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তোর বাবার ওপরে রাগ করে তুই কি ঘর ছাড়বি? আমি ঘর ছাড়ছি না মা। আমি ওই ফাইলে লেখা একটা ঠিকানার সূত্র ধরে শান্তিপুরে যাচ্ছি। ওখানে ওই রমেন দত্ত নামের একজন মানুষের নাম লেখা আছে। বাবার ব্যাপারটা আসলে কতটা সত্যি সেটা আমি নিজের চোখে দেখতে চাই। এই রাতের বেলা না খেয়ে অচেনা একটা জায়গায় যাস না বাবা। যা কথা বলার কাল সকালে ঠান্ডা মাথায় বলিস। তুই চলে গেলে এই ঘরটা যে আরো অন্ধকার হয়ে যাবে। অন্ধকার তো আজ সকালেই নেমে এসেছে যখন এই ফাইলটা খুলেছি। নিজেকে আর বুঝিয়ে লাভ নেই মা, সত্যিটা জেনে তারপরেই ফিরব। শান্তিপুরের ওই মানুষটার মুখোমুখি না হওয়া পর্যন্ত আমার এই ছটফটানি কমবে না। আমি জানতে চাই এই 20,000 টাকার বিনিময়ে ঠিক কি কেনা হয়েছিল। যে সত্য তুমি খুঁজছো তা বড় কঠিন। তবে তুমি যখন যাচ্ছ তখন যাও, আমি তোমাকে আটকাবো না। তোমার এই শান্ত ভাবটা এবার বন্ধ করো বাবা। আমার ঘেন্না করছে তোমার এই মেকি ভদ্রতা দেখে। মা, আমি আসছি। নমস্কার, আপনি কি রমেন দত্ত, শান্তিপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র? হ্যাঁ, আমি রমেন। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না ভাই। কোত্থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। আমার নাম অনির্বাণ মুখোপাধ্যায়। আমি অবিনাশ মুখোপাধ্যায়ের ছেলে।
আপনি অবিনাশ স্যারের ছেলে? ওরে বাবা, আমার একই ভাগ্য। হ্যাঁ, স্যার কেমন আছেন? তিনি তো মানুষ নন, তিনি এই কলিযুগের দেবতা। দেবতা? আজ থেকে 25 বছর আগে স্কুলের তহবিল থেকে যে জালিয়াতি হয়েছিল তার প্রধান খলনায়ক আমার বাবা। আপনার নাম ব্যবহার করে ওনার চুরির প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি। চুপ করুন, না জেনে কথা বলবেন না অনির্বাণ বাবু। আপনি ওনার ছেলে হতে পারেন, কিন্তু স্যারের নামে একটা খারাপ কথা আমি কোনো দিন শুনব না। আপনি কিছুই জানেন না। সেটা জানতেই তো এসেছি এত দূর থেকে। ফাইলে পরিষ্কার সই রয়েছে ওনার, স্কুলের টাকা তছরূপের প্রমাণ রয়েছে। থামো ভাই, থামো। শোনো তাহলে, তখন আমি ওই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার ছোট বোন রেখা। সেই সময় ওই এলাকার এক অত্যন্ত প্রভাবশালী খলনায়ক প্রতাপ চৌধুরী আমার বোনকে তুলে নিয়ে গিয়ে ওনাদের একটা গোপন ডেরায় বন্দি করে রাখে। পুলিশে জানাননি কেন? প্রতাপ চৌধুরীর ভয়ে তখন পুলিশও কাঁপত। টানা 2 দিন হাতে পায়ে ধরেও একটা এফআইআর রেজিস্টার করাতে পারিনি। প্রতাপ চৌধুরী আমাদের হুমকি দেয়, যদি 24 ঘন্টার মধ্যে 25,000 টাকা ওনার হাতে না তুলে দেওয়া হয় তবে রেখাকে ওরা প্রাণে মেরে ফেলবে। আমি কাঁদতে কাঁদতে অবিনাশ স্যারের পায়ে গিয়ে পড়েছিলাম। বাবা তখন কি করেছিলেন? স্যার মাঝরাতে নিজের জমানো সব টাকা গোছালেন, কিন্তু দেখলেন মাত্র 5,000 টাকা হয়েছে, আরও 20,000 টাকা দরকার। স্যার তখন স্কুলের ফান্ড থেকে 20,000 টাকা নিজের দায়িত্বে তুলে নেন। স্যার জানতেন এটা করলে আইনের চোখে উনি দোষী হবেন, নিজের এত বছরের সম্মানটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু একটা নিরীহ মেয়ের জীবন বাঁচাতে স্যার নিজের সব কিছু এক নিমেষে বাজি রাখলেন। ওনার ফান্ডের টাকা? তাহলে ওটা জালিয়াতি ছিল না? স্যার সেই টাকা নিয়ে নিজে প্রতাপ চৌধুরীর ডেরায় যান, নিজের জীবন বাজি রেখে আমার বোনকে উদ্ধার করে আনেন। পরে অডিটের সময় নিজের উপর সমস্ত দায় নিয়ে নেন স্যার। তিনি একটা মিথ্যে ভাউচার তৈরি করে ওনার নিজের পকেট থেকে প্রতি মাসে মাইনের টাকা কেটে কেটে স্কুলের সেই ফান্ডের ক্ষতিপূরণ করেছিলেন। আমার বোন আজ বেঁচে আছে শুধুমাত্র অবিনাশ স্যারের ওই একটা মিথ্যের জন্য, আর আপনি ওনাকে চোর বলছেন? এসব কি বলছেন আপনি? আমি যে বিশ্বাসই করতে পারছি না। আমার শান্ত নিরীহ বাবা। স্কুলের টাকা পরে ফেরত দেওয়া যেত ভাই, কিন্তু আমার বোনকে তো আর ফিরিয়ে আনা যেত না। আমার বোনের জীবনটা তো রক্ত মাংসের ছিল। স্যার যদি সেদিন নিয়ম মেনে ফাইল আটকে বসে থাকতেন, আজ হয়তো আমার বোন কোনো গণ কবরে পচে মরত। আপনি ওনার নিজের রক্ত হয়েও ওনাকে চিনতে পারলেন না। আমি আমি শুধু খাতার হিসেব দেখেছি রমেন বাবু। আমি ওনার ভিতরের মানুষটাকে দেখতে পাইনি। আমি নিজের অহংকারে ওনাকে কত বড় অপবাদ দিয়ে এলাম। নমস্কার। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি কতটা অন্ধ ছিলাম। আমি শুধু ওই কাগজটাই দেখেছি বাবা। তোমাকে বুঝতেই পারিনি। তোমার এত বড় আত্মত্যাগ আমি দেখতেই পেলাম না। কি 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 হয়েছে অনির্বাণ? এত ভেঙে পড়ছো কেন? যে কোনো পরিস্থিতিতে এতটা ভেঙে পড়তে তো আমি তোমাকে কখনো শেখাইনি। শান্ত হও, শান্ত হও, নিজেকে শক্ত করো। আজ বুঝতে পারছি বাবা, মানুষকে শুধু কাগজের হিসেব দিয়ে বিচার করা যায় না। আমি এক মুহূর্তও ভাবিনি সেই সইটার আড়ালে এত বড় একটা ত্যাগ লুকিয়ে থাকতে পারে। নিজের রাগ আর অহংকারে আমি তোমার কথা একবারও শুনতে চাইনি। আজ মনে হচ্ছে তোমাকে নয়, আমি নিজের বিবেককেই সবচেয়ে বেশি আঘাত করেছি।
ওঠো, ওঠো অনির্বাণ, উঠে বসো। আমি তোমার উপর একটুও রাগ করিনি। তুমি তো কোনো ভুল করনি। কাগজে যা লেখা ছিল সেটাই তুমি বিশ্বাস করেছিলে, আর এটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু আমার যে মরে যেতে ইচ্ছা করছে বাবা। আমি ভাবছিলাম আমি যা কিছু শিখেছি সবটাই কি অভিনয় ছিল? তুমি যখন আমাদের সততার পাঠ দিতে তখন তোমার নিজের ভিতরে কেমন লাগতো? বিন্দুমাত্র অনুশোচনা হতো না রে, কারণ আমি জানতাম আমি কোনো লোভের কারণে ওটা করিনি। একটা নিরপরাধ প্রাণ বাঁচানো যদি সত্যিই পাপ হয়, তবে সেই পাপ আমি 1000 বার করতে রাজি ছিলাম। সমাজ নিয়মের বাইরে দেখতে পায় না অনির্বাণ, কিন্তু কিন্তু পরিবার তো মনের ভাষা বোঝে। কিন্তু তুমি কেন আমাকে একটা বারও বললে না বাবা? কেন এই 25 বছর ধরে এই বিশাল কষ্টের বোঝাটা নিজের বুকের ভেতরে চেপে রাখলে? কিছু সত্য গোপন রাখাই ভালো অনির্বাণ। সততা মানুষকে দেখানোর জিনিস নয় রে। আমার চোখের সামনে একটা নিরীহ মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছিল। আমি যদি তখন আইনের অন্ধ নিয়ম মেনে নিজের সততার ইমেজ বাঁচানোর চেষ্টা করতাম, তবে নিজের কাছেই সারা জীবন ছোট হয়ে থাকতাম। নিয়ম ভেঙে যদি একটা মানুষের প্রাণ বাঁচে, তাহলে তাহলে আমি সেই নিয়ম ভাঙতে সব সময় রাজি। আজ আমি বুঝতে পারলাম বাবা, নিয়মের চেয়ে মানুষের জীবন অনেক বড়। তুমি চোর নও বাবা, তুমি আমাদের দেখা এই পৃথিবীর সবচেয়ে মহান মানুষ। কখনো কখনো পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত ভুল মনে হলেও তার পেছনে নিঃস্বার্থ ভালোবাসা বা মহত্ব লুকিয়ে থাকে। আপনাদের জন্য দুটো প্রশ্ন। এক, আপনি যদি ওই হেডমাস্টার মশাইয়ের জায়গায় থাকতেন, তবে স্কুলের টাকা আত্মনিয়োগ করা কি আপনার কাছে সঠিক মনে হতো? দুই, আপনার জীবনের এমন কোনো মুহূর্ত কি আছে যেখানে পরিবারের কথা ভেবে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল? আপনার উত্তর আমাদের কমেন্টসে জানান।